হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পরশা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই ফেভারিট একটি রেসিপি। আজকে রাজশাহীতে সেকেন্ডে সায়রা আর আমি দুজন একসাথে বসেই ছিলাম। সন্ধ্যায় ভাবছিলাম যে কি খাওয়া যায়, তো সায়রাকে আমি জিজ্ঞাসা করলাম চলো কিছু গিয়ে মেক করি। ওকে আমি আক্সও করলাম তুমি কি খাবে, দেন ও আমাকে বলল আমি এখন ফ্রাইড রাইস অ্যান্ড ক্রিসপি চিকেন। তো শুনতেই পেলেন সায়রা বলল ও ক্রিসপি চিকেন আর ফ্রাইড রাইস খাবে। এইদিকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে রান্নাঘরটা এখন খুবই গোছানো, কিছুক্ষণের মধ্যে এই রান্নাঘরে 12টা আমরা বাজিয়ে ফেলবো। তো যেমন কথা তেমন কাজ, আমিও চলে গেলাম রান্না করার জন্য। প্রথমেই আমি একটি পাত্রে চিকেন নিয়ে নিলাম। এখন এখানে বিভিন্ন মশলা দিয়ে আমি এগুলো ম্যারিনেট করে রাখবো। অ্যাকচুয়ালি আমি নিজেও সব মশলার নাম জানি না, বাট আমি এখানে ট্রাই করছি নামগুলো বলার জন্য। আচ্ছা, প্রথমেই আমি এখানে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া, জিরা ফাঁকি, গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচ সাদাটা ইউজ করেছি। এরপরে দিয়েছি রাঁধুনি মাংসের মশলা, সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, সয়া সস, অল্প পরিমাণে টেস্টি সল্ট, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, টমেটো কেচাপ, 1 টেবিল চামচ ভিনেগার এবং সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল। আপনাদের বুঝার সুবিধার্থে সব মশলার নামগুলো লিখে দিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে এবার আমি ফ্রিজে রেখে দিব। মাংসগুলো ঢেকে আমি নরমালে ফ্রিজে রেখে দিলাম। এইবার আমি প্রসেসিং করব রাইসের। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি প্রথমেই একটি পাতিলে গরম পানি বসিয়ে দিলাম চুলায়। চালগুলো ধুয়ে নিলাম, চালগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিলাম। আর চুলায় পানি বলক আসার সাথে সাথে আমি পাতিলায় চালগুলো খুব সাবধানে ঢেলে দিচ্ছি, কারণ পানি যেহেতু গরম হাতেও ছিটে আসতে পারে। আলতো করে আমি চালগুলো একটু নেড়ে দিচ্ছি, কারণ একটার সাথে যাতে আরেকটা না লেগে যায় এই জন্য। এখানে তেল দেওয়াটা প্রযোজ্য, বাট আমি এখানে তেল ইউজ করব না, কারণ তেল দেওয়াটা আমার কাছে একদমই অপচয় মনে হয়। চালটা আমি 70% সিদ্ধ করে নিব, তাহলেই হবে। এতে করে ভাত একটার সাথে একটা লেগে যাবে না। এর আগেও আমি তেল না ইউজ করে অনেকবার রান্না করেছিলাম, এতে আমি তেমন কোনো ডিফারেন্ট কোনো কিছু দেখলাম না যে তেল ইউজ না করাতে কোনো সমস্যা হয়। আমি চালগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম আর বড় একটি স্টেইনারে এইভাবে ঠান্ডা হতে রেখে দিলাম, আর সাথে ফ্যানটাও ছেড়ে দিলাম। এইদিকে আমি ফ্রাইড রাইসে যেসব সবজিগুলো ইউজ করব সেগুলো সুন্দর করে কেটে নিলাম। এখানে ফ্রিজ থেকে আমি ম্যারিনেট করা মাংসগুলো নামিয়ে নিলাম, সাথেই আমি ময়দা রেখে দিলাম। এটা প্রসেসিং এও কিছুক্ষণ পরে দেখাচ্ছি। প্রথমেই আমি রান্না করব ফ্রাইড রাইস, আর এই জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে তেল ঢেলে দিলাম। তেলটি যখন গরম হয়ে আসলো তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আমি একটু বড় আকারে স্লাইস করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে নেড়ে দিব, কারণ একটার গায়ে যেন আরেকটা না লেগে থাকে এই জন্য। কিন্তু অতিরিক্ত ভাজবো না এগুলোকে, তাহলে ফ্রাইড রাইসের কালারটা একটু কালো হয়ে যেতে পারে। তো এর মধ্যে পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিকেন। এই চিকেনের গুলো আমি আগের থেকে স্লাইস করে রেখে দিয়েছিলাম, আর এর সাথে দিয়েছিলাম গোলমরিচ আর সয়া সস, সামান্য পরিমাণে লবণও দিয়েছিলাম। দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এর কারণ রাইসটা যখন খেতে নিবে তখন যদি মাংসটা মুখে পড়ে এর ফ্লেভার খুব ভালো আসবে। পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে চিকেন গুলো কুক করে নিলাম। অলমোস্ট চিকেন গুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ব্রকলি গুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি সবগুলো ভেজিটেবল একে একে ইউজ করব, যেগুলো আমি ফ্রাইড রাইসের জন্য অ্যারেঞ্জ করে রেখে দিয়েছিলাম সেগুলো। ফ্রাইড রাইসের জন্য এই সব ভেজিটেবল প্রয়োজন হয় না সব সময়, বাট যেহেতু তখন শীতকাল ছিল আর শীতকালে প্রচুর পরিমাণে সবজি অ্যাভেলেবেল ছিল, আর এই জন্য আমি যেসব সবজিগুলো কালো হয়ে যাবে না রান্না করার পরে সেই সব সবজিগুলো ইউজ করেছিলাম। সবজিগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিমগুলো। আলগাও ভেজে নেওয়া যায়, বাট আমি চেয়েছিলাম যেন প্রতিটা সবজির সাথে ডিম মিক্স হয়ে যায়, এই জন্য আমি এইভাবে ডিমগুলো দিয়েছিলাম। এই পর্যায়ে ডিমগুলোর সাথে সবজি খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আমার রান্না করা ভাতগুলো, যেগুলো আমি প্রায় 2 ঘন্টা আগে রান্না করে রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ, উইদাউট অয়েল আমার রাইসগুলো খুব ঝরঝরাই ছিল। রাইসগুলো দেওয়ার জন্য আমি এখানে আমার হ্যান্ডি ইউজ করেছিলাম। এখানে যে কাজটা আপনারা স্কিপ করে যাবেন সেটা আমি এখানে কালো গোলমরিচটা ইউজ করেছিলাম, কারণ সাদাটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তখন। তো আপনারা এখানে চেষ্টা করবেন সাদাটা ইউজ করার জন্য। দুইটার ফ্লেভারই একই রকম, কিন্তু কালোটা দেওয়ার কারণে রাইসটা একটু কালচে কালচে হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন সাদা গোলমরিচটা ইউজ করার জন্য। এখানে আমি ইউজ করেছিলাম লবণ ও পরিমাণে টেস্টি সল্ট আর সয়া সস, যেটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, এরপরে আমি এইখানে খুব ভালো করে ভেজিটেবল গুলোর সাথে রাইসটা মিক্স করে দিলাম। এই আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। যেহেতু এখনো আমার চিকেন ফ্রাই গুলো ভাজা হয়নি, এই জন্য আমি লো হিটে রাইসগুলোকে চুলায় রেখে দিব।
এবার রান্না করা হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই, আর এটার জন্য আমার যা যা প্রয়োজন সেগুলো আমি একত্রে করে নিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিলাম ময়দা কিছু পরিমাণ, আর ময়দাগুলোর ওপরে আমি গোলমরিচ, টেস্টি সল্ট আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ আগেই ম্যারিনেট করা চিকেনগুলো যেগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর একটি পরিষ্কার পাত্রে আমি দুটো ডিম ভেঙে নিলাম। আমি এখানে হাঁসের ডিম ইউজ করেছি, যে কোনো ডিম ইউজ করা যাবে, বাট আমার সামনে অ্যাভেলেবেল ছিল হাঁসের ডিম, এই জন্য আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আর এখানে দুইটা ডিম দেওয়ার কারণ হচ্ছে আমি যখন চিকেনগুলো এখানে ডিপ করাবো তখন ময়দা পুরো ডিমগুলোকে কভার করে নিবে, এই জন্য আমি একত্রে সব ডিম না দিয়ে মাত্র দুটো করে নিয়েছিলাম। এখানে আমি ডিমের মধ্যে সামান্য পরিমাণে সয়া সস দিয়েছিলাম, এটা প্রয়োজন বলবো না বাট টেস্টটা ভালো আসবে এই জন্য দিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইয়ের যেই উপরের লেয়ারটা ছিল ক্রিস্পি, এই লেয়ারটা আমি কিভাবে দিয়েছিলাম সেটা আমি একে একে আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি খুব ভালোভাবে এক পাশ ফ্রাই করে নিব। এক পাশ যখন ফ্রাই হয়ে যাবে মানে ব্রাউন কালার চলে আসবে তখন আমি উল্টিয়ে দিব। অলমোস্ট আমার ফ্রাইয়ের খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি চিকেন ফ্রাই গুলো একে একে চুলা থেকে সবগুলো প্লেটে উঠিয়ে নিব। মাশাআল্লাহ ফ্রাই গুলো লুক জাস্ট অসাধারণ লাগছিল, দেখেই মনে হচ্ছিল খুবই ক্রিস্পি। আসলে আমি রান্নায় খুব পারদর্শী না, আর যখন আমি কোনো কিছু রান্না করতে নেই তো আমার পুরো কনসেন্ট্রেট থাকে হচ্ছে এই রান্নার উপরে, তখন আর আমার কোনো কিছুর দিকে কোনো মন থাকে না, শুধু রান্নাতেই থাকে। এক কথায় বলতে গেলে আমি আমার 100% চেষ্টা করি যা রান্না করছি সেগুলো যেন ভালো হয় এর জন্য, আর হয়তো এই জন্যই আমার রান্না করা খাবার সবারই ভালো লাগে। এইদিকে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল সায়রা, ও আমাকে পরপর বারবার ডিমগুলো ফাটিয়ে দিচ্ছিল, যেহেতু আমি একবারে নিচ্ছিলাম না, দুটো করে নিচ্ছিলাম, আর ও হচ্ছে আমাকে হেল্প করছিল। একে একে আমি সবগুলো এইভাবেই ফ্রাই করে নিলাম। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এইভাবে সবার জন্য প্লেট সাজিয়ে নিয়েছিলাম। এখানে খাবার নিয়ে বসে পড়লাম, আর আমি সায়রাকে বলছিলাম যে আজকে পুরো খাবারটা রান্না হয়েছে তোমার রিকোয়েস্টের উপরে, তুমি খাবারের রিভিউ দিবে। সায়রা বললো ওকে, তাহলে আমি যেটা সত্য সেটাই কিন্তু বলবো। আমি বললাম ওকে। এত কষ্ট করে রান্না করলাম, আমি বলবো না, তুমি বলো, যেহেতু আমি রান্না করছি। মজা হয়েছে, খুব খুব খুব। আমি নিজে রান্না করছি, রিভিউ তুমি দাও। হ্যাঁ অনেক মজা হয়েছে, এক্সট্রিম। আই লাইক ইট। ফ্রাইটা কিন্তু অসাধারণ হয়েছে। হ্যাঁ সত্যি, আল্লাহ যেন উল্টাই নাকি। এক্সট্রিম মতো হয়েছে, অনেক অসাধারণ, পারফেক্ট। তার হাতে জাদু আছে, জাদু। সবাই আমার খাবারের খুবই প্রশংসা করলো, আর প্রশংসা শুনে তো আমি পুরো ফুলেই গিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে খুবই মজার একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ক্যামেরাম্যান কোথায় বসে ক্যামেরা করছিল সেটাই আপনাদেরকে দেখাবো। আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, কোন জায়গায় বইয়া ভিডিও করতেছিল। সম্পূর্ণ রেসিপির ভিডিও এখানে বইসা সায়রা করছে। সায়রা এই যে এইভাবে করছে, কত কষ্ট করে ভিডিওটা করছে। আই হাই রে, 3 তলা উঠে গেছে। প্লিজ লাইক। সায়রার জন্য সবাই ভিডিওটাকে লাইক দিবেন।
এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই কিচেন রুমে গিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম আর ওরা বলছিল কালকে তুমি কি রান্না করে খাওয়াবে। তো আমি বললাম কালকেটা কালকেই দেখা যাবে, অবশ্যই স্পেশাল কিছু থাকবে। তবে আমরা বসে বসে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে চলে গেলাম ঘুমানোর জন্য, কারণ রাত তখন প্রায় 12টার বেশি বেজে গিয়েছিল। সকালবেলা খুব তাড়াতাড়ি আমি আর সায়রা উঠে গেলাম, আর উঠেই আমরা চলে গেলাম সরিষা খেতে, আলু খেতে, বাঁশঝাড়ে কে যেন এই দোলনাটা লাগিয়ে রেখেছিল, আর সায়রা গিয়ে ওইখানে বসে পড়লো। সায়রাকে আমি বলছিলাম সায়রা মেবি এটা ভূতেই বানাইছে, তুমি বইসো না ওইখানে, নয়তো এই জঙ্গলের মধ্যে কে দিবে এইটা শুনে তো সায়রা আমার পিছনে দৌড়ে চলে আসলো। পরে আমরা চলে গেলাম সরিষা খেতে। অনেকগুলো ক্ষেতের মধ্যে এই সরিষা বনেছিল, বাট সবগুলো খেতে তো ফুল আসেনি, কয়েকটি খেতেই সরিষা ফুল ফুটেছিল। আর আমি হচ্ছি ভিখারিনী, তাও আবার ছবির, দৌড়ে চলে গেলাম সেখানে ছবি আর ভিডিও করার জন্য। সায়রা আমাকে বলছিল আমাকে ভয় দেখালে কেন, ওইখানেই তো ভালো লাগছিল। আমি বললাম তুমি যদি ওইখানে বসে থাকতা তাহলে আমার ভিডিও আর ছবি কে তুলে দিত। সায়রাকে আমি বলছিলাম সায়রা যদি আমার স্টুডেন্ট পড়ানো না থাকতো তাহলে আমি তোমাদের এই রাজশাহীতেই থেকে যেতাম। সায়রা আমাকে বললো এবার বুঝছো কেন আমরা কিছুদিন পর পরই এখানে চলে আসি। এই একটা জায়গায় আমি যে কতবার আসলাম আর গেলাম শুধু ছবি তোলার জন্য। একবার রিলস মেক করলাম, আরেকবার ছবি তুললাম, আরেকবার ব্লগের ভিডিও নিলাম। ক্ষেত থেকেই ওই যে বাসা দেখা যাচ্ছে আর ওইখান থেকে আমাদেরকে ডাকছিল। সায়রা আমাকে বললো এবার চলো ফুপি, এক ড্রেসে আর কত ছবি তুলবা। সায়রাকে বললাম আমি কি ইনফ্লুয়েন্সার নাকি যে ড্রেস কেউ করবে, আমার যা আছে আমার তো তা দিয়েই করতে হবে। এই শুনে সায়রা আমাকে বললো তো তোমাকে কবে দিবে। বললাম কি দিবে, এই যে সবাইকে যে কত গিফট দেয়। সায়রাকে বললাম ওইগুলো তো ব্যান্ড প্রমোট করার জন্য দেয়। তো সায়রা আমাকে বললো তুমিও তাহলে ব্যান্ড প্রমোট করো। এটা নিয়ে আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম। আর আমি এইদিকে ক্ষেতের এত চিকন নল ছিল আসলে একজনেরই যাওয়া খুব মুশকিল, বেঁকে সেখান দিয়ে যাচ্ছিলাম। রাস্তার নলগুলো আসলে খুব চিকন ছিল, এই জন্য আমি হাতেই জুতা নিয়ে নিয়েছিলাম। সায়রা ডাকছিল ফুপি আস্তে আস্তে যাও, পড়ে যাবে। আমি বললাম আস্তে যাওয়া যাবে না, তুমি তাড়াতাড়ি চলে আসো। যেখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে পুরো ক্ষেতগুলো দেখতে যে কি অসাধারণ লাগছিল, আসলে সামনে থেকে না দেখলে বুঝাই যাবে না। সায়রা আর আমি খুব তাড়াহুড়া করেই বাড়িতে চলে গেলাম। আর বাড়িতে ঢোকার সাথে সাথেই সায়রার সাথে দেখা হয়ে গেল হেরিয়ালের। বোবা প্রাণী, বাট কিভাবে যে বাড়ির প্রতিটি ব্যক্তির ও খেয়াল রাখে তা বলার বাহিরে। এখানে হেরিয়াল সায়রার সামনে গিয়ে মাথা এগিয়ে দিচ্ছিল, এই জন্য সায়রা হেরিয়ালের মাথায় হাত বুলিয়ে দিল। আমাকেও বলছিল দেওয়ার জন্য, বাট বন্ধুত্বপূর্ণ যতই আচরণ হোক না কেন আমার প্রাণী দেখলে সত্যিই ভালো লাগে। এর মধ্যে এক নম্বর হচ্ছে কুকুর। তো আমরা বাসায় চলে গেলাম। বাসায় চলে গিয়েই এক গাদা চিপস নিয়ে বসে পড়লাম আমি খাওয়ার জন্য। আমরা চিপস খাচ্ছিলাম আর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আসলে আমার আড্ডার প্রধান বিষয়ই থাকে হচ্ছে ভিডিও। সায়রা রাজশাহীর আমার এরকম কোনো কাজ নেই যেটা হচ্ছে ও ক্যাপচার করেনি। আমার শুয়ে বসে থাকার অনেক ভিডিও আছে এইরকম। আচ্ছা যাই হোক, খেতে খেতেই আমাদের ডাক পড়লো, পিঠা বানানো হচ্ছে, পুলি পিঠা আর আমার খুবই পছন্দের চই পিঠা। মেবি এটাকে চুই সেমাই বলে, বাট আমার ভালো লাগে হচ্ছে চই সেমাই বলতে, এই জন্য আমি চই সেমাই বলবো কি সবসময়ই বলি। আমি সেমাইগুলো লট বানিয়ে দিচ্ছিলাম এইভাবে লম্বা লম্বা করে। ছোটকাল থেকেই আম্মু আমাকে দিয়ে এই কাজটাই করাতো, তো এই জন্য আমি এই কাজটাই খুব ভালো পারি। সেমাইও কাটতে পারি, বাট সেমাইটা ধীরে ধীরে কাটি। আর এখানে ফুবু কাটছিল। মাশাল্লাহ চই সেমাইগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। এখানে ফার্স্টে প্ল্যান ছিল হচ্ছে দুধ পুলি পিঠা বানাবে, আর এই জন্য সবাই পুলি পিঠারই প্রস্তুতি নিয়েছিল। বাট আমি গিয়ে বললাম আমার চই সেমাই খেতে ইচ্ছে করছে খুব, তো এই জন্য ফুবু বলল চালের কাই করাই আছে, শুধু একটু আমার সাথে হাত বুলাও তাহলেই হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে আমাদের দুধ পুলি পিঠা, যেগুলো হচ্ছে ভাবি বানাচ্ছিল। সেমাই হওয়ার সাথে সাথে আমি নিয়ে বসে পড়লাম, কারণ আমার তো সহ্য হচ্ছিল না। মাশাআল্লাহ সেমাইয়ের কালারটাই খুব ডেলিশিয়াস ছিল, মানে দেখতেই খুব ইয়ামি ইয়ামি লাগছিল। আসলে আমার পছন্দের পিঠার তালিকার এক নম্বরে থাকে হচ্ছে চই সেমাই। এই পিঠাটা আমার এত পছন্দ, আমি এক বাটি পুরো ভরে নিছি। চই পিঠা আমার অনেক পছন্দ, অসাধারণ অসাধারণ। এটা খেতে নিলে আমার মনে হয় আমি সবগুলি খেয়ে ফেলতে পারবো, এত ভালো লাগে আমার। পাটিসাপটা আর চই পিঠা, বিবিখানা পিঠাও, এই তিনটা পিঠা আমার অনেক পছন্দ। রাজশাহীতে গিয়ে আমার অবস্থা এরকম ছিল যে আমার ঘরে কিছুতেই মন বসছিল না। মাথার মধ্যে এক গাদা বাদরামি ঘুরছিল আমার তখন। আমি একা একাই চারদিকে হাঁটছিলাম আর ভিডিও করছিলাম, কথা বলছিলাম। সত্যি বলতে ফার্স্ট টাইম আমি আমার ফ্যামিলি থেকে একা এত দূরে ঘুরতে গিয়েছিলাম। বলতে কি বেড়াতে গিয়েছিলাম, যে জায়গায় আমার খুবই খারাপ লাগার কথা, কিন্তু খারাপ তো দূরের কথা, এক প্রহরের জন্য আমার বোরিং ফিল হয়নি।
এখানে না একটি মজার কাহিনী হয়েছিল, সেটা হচ্ছে দাদি ধানগুলোকে একবার উল্টিয়ে দিয়ে গিয়েছে আর আমি এসে আবার সেগুলোকে উল্টালাম। তো উনি বলল তুমি তো আমার কাজ বাড়িয়ে দিলা, এই বলে উনি আবার হচ্ছে ধানগুলো ঠিক করে দিল। মজার ব্যাপার হচ্ছে কিছুক্ষণ পরে গিয়ে আমি সেগুলোকে আবার একখানে করে রেখে দিয়েছিলাম। পর্যায়ে দাদি একটু রেগেই গিয়েছিল আমার উপরে, বললো তোমাকে কিছু করতে হবে না, তুমি রাখো এগুলো। যখন সরে গিয়েছিল না আমি আবার এসে সেগুলোকে একখানে করে দিয়েছিলাম। আমি কিছুক্ষণ পরপরই এই কাজটি করছিলাম, দেন ভদ্র মানুষের মতো এসে বসে পড়লাম এখানে। মানে আমি তখন কিছুই জানি না। আমি বাড়ির আশেপাশে আনাচে কানাচে কোথাও জায়গা বাকি রাখিনি ছবি তোলার আর ভিডিও করার। আসলে আমি দুষ্টামি ফাজলামি যাই করি না কেন, বাড়ির সামনের দিকটা আমার কাছে পুরো রূপকথার গল্পের মতো মনে হচ্ছিল কোন শিল্পী তার তুলি দিয়ে এগুলো এঁকে রেখেছিল। আমার চোখ যত দূর যাচ্ছিল সবই স্বপ্নের মতো মনে হচ্ছিল, মানে অনেকই সুন্দর লাগছিল। আপনাদেরকে একটি মজার কথা বলি, সেটি হচ্ছে আমি রাজশাহীতে যেই কয়দিন থেকে ছিলাম তার মধ্যে একদিনও আমি কাক দেখিনি, মানে কোথাও কোনো কাকের চিহ্ন নেই। আসলে ময়লা আবর্জনা যেখানে কাকের অস্তিত্ব সেখানে। রাজশাহী খুবই পরিচ্ছন্ন একটি নগরী, এই কারণে ওইখানে একটিও কাক আমি দেখতে পাইনি। আসলে এই বিষয়টি নিয়ে ফাহিম আর আমি বাজিও ধরেছিলাম। ফাহিম বলেছিল তুমি যদি আমাকে একটি কাক দেখাতে পারো এই কয়েকদিনে তাহলে তোমাকে আমি 1000 টাকা দিব। বাট আনফরচুনেটলি আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও একটি কাকও পাইনি, তাই আমার 1000 টাকাও আর পাওয়া হয়নি। বাহির থেকে হেঁটে এসে আমি রুমে গিয়ে বসতে না বসতে সায়রা গিয়ে বলল ফুপি ফুপি আমাদের বাসায় অনেকগুলো মেয়ে চলে আসছে, কেন আসছে চলো গিয়ে দেখি। এই কথা শোনার সাথে সাথে আমি তো উঠে পড়ে দৌড় কে আসছে দেখে আসি। দেন আমি গিয়ে মেয়েদেরকে জিজ্ঞাসা করলাম কেন আসছে ওরা, ভাবিও সাথে ছিল। তো ওরা বলল এই বাড়িটির কথা নাকি ওরা অনেক শুনেছে, অনেক সুন্দর করে বাড়িটি তোলা হয়েছিল। আসলে আমরা শহরের মানুষগুলো যেমন গ্রামে গিয়ে প্রতিটি জিনিস দেখে মুগ্ধ হই, তাদের কাছে চলে যাই, আর তারা গ্রামের মানুষগুলো শহরের পরিবেশ দেখতে বাসায় চলে এসেছিল। ওদের স্কুল থেকে নাকি বাসাটা দেখা যায় আর দেখতে খুবই সুন্দর, এই জন্য ওরা বাড়িটি দেখতে এসেছিল। আসলে সারাদিনই কেউ না কেউ আসতেই থাকে এইরকম। একসাথে এতগুলো মেয়ে আসাতে আমি অন্য কিছু ভেবেছিলাম। যাই হোক ভাবি ওদের জন্য নাস্তা পানি আয়োজন করলো আর ওদের সাথে খুব ভালোভাবে কথা বললো। ওরা সবাই এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। দেন তারা বাসাটি ঘুরে ঘুরে দেখলো, যেমন আমি বাসার বাহিরের পরিবেশ ঘুরে ঘুরে দেখছিলাম তেমনি ওরা বাড়ির ভিতরের পরিবেশ উপভোগ করছিল। সবাই খুব প্রশংসা করলো বাড়ি দেখে। অ্যাকচুয়ালি বাড়িটার প্রশংসা শুধু ওরাই করেনি, আমি নিজেও সারাক্ষণই করেছিলাম, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছিল। এরকম একটা জায়গার মধ্যে এরকম একটি বাড়ি খুবই দেখতে চমৎকার লাগে। এই বাড়িটি ছিল গ্রামের সর্বশেষ বাড়ি। ওর ভাবি আর আমি দুজনে মিলে ওদেরকে বিদায় দিলাম, এর সাথে আমিও বিদায় নিচ্ছি রাজশাহী সেকেন্ড ডে ব্লগ থেকে। দেখা হবে রাজশাহী তৃতীয় পার্টের ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।